আজকের কথা বলবো লাভ ম্যারেজ সম্পর্কে। আপনি একজনকে অসম্ভব ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান, কিভাবে করবেন? বিয়ের পরে আপনি পরিবারের কাছে তাকে কিভাবে উপস্থাপনা করবেন, সমাজের কাছে তাকে কিভাবে উপস্থাপনা করবেন, এবং আপনার শ্বশুর বাড়ির লোকের কাছে বা আপনি কিভাবে তাদের কাছে মাথা উঁচু করে দাঁড়াবেন, সেই সব বিষয়ে আজকে কথা হবে। সো ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্লিজ না টেনে দেখো। তোমার প্রত্যেকটা কথা আমি যে কথাগুলো তোমাকে এখন বলতে যাচ্ছি, প্রত্যেকটা কথা তোমার কাজে লাগবে ভাই। আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমিও একজন লাভার বয়, আমিও রিলেশন করে বিয়েটা করেছিলাম। তো আমার লাইফের জার্নিটা থেকে আমি যে শিক্ষা পেয়েছি, সেই সারাংশটাই এখন আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। তো প্লিজ ভিডিওটা আসলে না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করো, এবং হ্যাঁ, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন শুরু করি যে লাভ ম্যারেজ আসলে কি, কিভাবে করবে, এবং বিয়ের পরে তোমার করণীয় কি। প্রথমত একটা কথা মনে রাখবা, পৃথিবীতে খুবই কম মানুষ আছে যারা তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে। হাতে গোনা কয়েকজন। প্রেম তো সবাই করে, রিলেশন তো সবারই হয়, ভালোবাসা তো সবারই হয়, কিন্তু সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে যে স্যাক্রিফাইসটা করা লাগে, সেই সিদ্ধান্ত আসলে সবাই নিতে পারে না। আর এই সিদ্ধান্ত নিতে গেলে তোমাকে পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী মনোবলের মানুষ হতে হবে। আই রিপিট, তোমাকে সব থেকে শক্তিশালী মনোবলের মানুষ হতে হবে। প্রথমত, তুমি একজনকে প্রচুর ভালোবাসো, তোমার এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে তুমি তোমার ভালোবাসার মানুষকে যদি তোমার নিজের করে না পাও, তাহলে তোমার পৃথিবীতে বেঁচে থাকাটা হচ্ছে বৃথা। এবং আমি মনে করি যে যে কোনো পরিস্থিতিতে যদি তুমি নিজের মনোবলটাকে ঠিক করে ধরে রাখতে পারো, তাহলে কোনো কিছুই ম্যাটার করে না, না সমাজ, না পরিবার, না অন্য কিছু। একটা মেয়েকে ভালোবেসেছো, পাগলের মতো 2-3 বছর তার পেছনে সময় দিয়েছো, ঘুরতে গিয়েছো, তার উপর এক ধরনের মায়া কাজ করছে। হঠাৎ তুচ্ছ একটি ব্যাপার নিয়ে তুমি যদি তোমার সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে দাও, সারাটা জীবন আফসোস করবা। রাস্তায় অনেক পাগল দেখা যায়, অনেক বা বেশিরভাগ পাগলে কিন্তু প্রেম সংক্রান্ত বা নারী ঘটিত কারণেই হয়ে থাকে। এবং যাদের বিচ্ছেদ হয়েছে, যারা তাদের ভালোবাসার মানুষকে নিজের করে পায়নি, তাদের কাছে জিজ্ঞেস করো বিচ্ছেদ যন্ত্রণাটা আসলে কেমন। তো এই বিচ্ছেদ যন্ত্রণা যদি তুমি পেতে না চাও, তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে চাও, তাহলে তোমাকে প্রথম যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে, যা হওয়ার হয়ে যাক, আমি তোমার সাথেই থাকতে চাই, সেটা হোক এক কাপড়ে। তবে এইখানে একটা কথা আছে, ভালোবাসা দুজনের মধ্যে হয়, প্রেম দুজনের মধ্যেই হয়। এখন তুমি সেই মেয়েকে পাগলের মতো ভালোবাসো, ওই মেয়েও তোমাকে পাগলের মতো যদি ভালো না বাসে, তাহলে তুমি এই পদক্ষেপটি কখনো নিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আই রিপিট, যদি সেই মেয়ে তোমাকে ভালো না বাসে, তুমি যদি একতরফা তাকে ভালোবাসো, এবং এই একতরফা ভালোবাসা থেকে তুমি যদি এরকম আত্মঘাতী কোনো ডিসিশন বা সিদ্ধান্ত তুমি নিয়ে থাকো, তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে তোমার জীবন। নারী খুব ভালো অভিনয় জানে, নারী খুব ভালো অভিনয় করে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সব নারী না। তোমাকে আগে বুঝতে হবে যে তুমি যার জন্য হাঁটু পানিতে নামছো, সেই মানুষটা তোমার জন্য কি গলা পানি পর্যন্ত নামতে পারবে কিনা। যে মেয়েটা তার পরিবারের কাছে যখন তার বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ আসে, সেই মেয়েটা যদি তার বাবা মায়ের কাছে বলতেই না পারে যে তোমার সঙ্গে তার রিলেশন আছে, তাহলে সে তোমাকে কিভাবে ভালোবাসলো, বা তোমার ভালোবাসার গভীরতা আসলে কতটুকু। আমার স্ত্রী, আমি যদি আমার স্ত্রীর কথা বলি, আমার স্ত্রী যখন তার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে, বারবার আসে, ইভেন বিয়ে ঠিক হয়ে গেছে 2 বার, সেই সময় পর্যন্ত আমার যিনি শ্বশুর আছে
তাকে বলেছে যে আমার অন্য একজনের সাথে রিলেশন আছে, আমি তাকে ছাড়া বিয়ে করব না। বিশ্বাস করো, তাকে 2-3 দিন ঘরে আটকে রাখা হয়। এই যে একটা স্যাক্রিফাইস, এটা একটা ত্যাগ। আমি যে আত্মঘাতী সিদ্ধান্তটা নিয়েছিলাম আমার পরিবারের, আমার সমাজের বিপক্ষে যেয়ে, যে আমি তাকে বিয়ে করব, কেন? কারণ আমি তার মধ্যে আমার আমার প্রতি যে দুর্বলতা, মানে আমাকে সে ভালোবাসে সেটা আমি ফিল করেছিলাম। তো তোমাকে এই জিনিসটা ফিল করতে হবে, তা না হলে তুমি যদি কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নাও, লাইফ ইজ হেল, একদম হেল। তো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই জিনিসটা যাচাই করে দেখো। আর 2 নম্বর যেটা বলছিলাম, যে পরিবার বা সমাজ, দেখো, মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না। আজকে তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ তোমার প্রেমিকাকে নিয়ে বা তোমার হবু বউকে নিয়ে, তুমি যদি চাও চাও যে তুমি বিয়ে করবা, তুমি একজন স্বাবলম্বী পুরুষ, আহ পূর্ণবয়স্ক পুরুষ, তুমি তোমার বিয়ের উপযুক্ত হয়েছো, তোমার ইনকাম কম আছে, আহ এমনকি আসলে বিয়ে করতে ইনকামেরও দরকার হয় না। হ্যাঁ, মানুষ যখন পৃথিবীতে আসে তার রিজিক নিয়েই আসে। তো বিয়ের পরে বউকে কি খাওয়াবি, এ ধরনের কথাবার্তা যারা বলে, আমার মনে হয় যে তাদের শিক্ষা কম, তাদের মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। মানুষ জন্মের 1000 বছরও আগে থেকে মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে সে কি খাবে, পৃথিবীতে কতদিন বাঁচবে, কোথায় থাকবে, কার সাথে থাকবে। সো এগুলো আমি মনে করি যে ম্যাটারই করে না, তারা এগুলো বলে যে বিয়ের পরে কি খাওয়াবি। আপনার পরিবারে 3 জন লোক আছে, 3 জন লোকের ভাত রান্না করেন আপনি, ওইখান থেকে কি আর এক মুঠ চাল বেশি দিতে পারবেন না? হবে? আমি অনেকের দেখেছি যে নিজের জেদের কারণে নিজের ছেলে মেয়েদের ভালোবাসা মেনে নেয়নি এবং তারা আত্মহত্যা করেছে। এবং শেষ বয়সে এসে তারা সেই বাচ্চাদের, মানে তাদের সন্তানদের জন্য তারা এখন আফসোস করে। আসলে এই যে আমাদের যৌবনকালের যে ধরনের একটা ক্ষোভ, যে আমাদের রাগ, এই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, ভবিষ্যৎ জীবনটা তছনছ হয়ে যাবে। প্রেম সবার উপরে, মানুষ ধর্মও সবার উপরে। ওই একটা কথা আছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো মানুষকে, মানুষের মনুষ্যত্বটা ধরে রাখতে হবে। ভালোবাসাটা সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিস, এটা না চাইলেও হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে জীবনে একবার না হলেও প্রেমে পড়ছে। বিজ্ঞানীদের ভাষ্যমতে পৃথিবীতে প্রতিদিন একটা পুরুষ 3000 বার প্রেমে পড়ে, সেটা হোক 1 সেকেন্ডের জন্য বা 1 ন্যানো সেকেন্ডের জন্য বা ক্ষণিক সময়ের জন্য। প্রেমে তাকে পড়তেই হয়। তো এই প্রেমে পড়ে সেই ভালোবাসার মানুষটাকে বিয়ে করার জন্য যদি পরিবারের থেকে বা সমাজের থেকে চাপ আসে, বা সেই চাপটা যদি তুমি অনুভব করো এবং সেই চাপের ভয়ে তুমি যদি তোমার ভালোবাসার মানুষের হাতটাকে ছেড়ে দাও, তাহলে তোমার সফলতা আসবে না। তুমি সারা জীবন আফসোস করবা। এমনকি তোমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি যে মানুষটাকে ভালোবেসে কাছে পাওনি, তাকে বিয়ে করনি, তার চেহারা তোমার চোখের সামনে ভাসবে। বিশ্বাস হয় না? এরকম বহুত প্রমাণ আছে। আমি শুনেছি, আমি যখন এই ভিডিওটা বানাবো, রিসার্চ যখন করেছি, আমি বিভিন্ন ইউটিউবারের ভিডিও বা বিভিন্ন মানুষের সাক্ষাৎকারে আমি শুনেছি এই ঘটনা। তো ওই পরিবারের চাপ, সমাজের চাপ, এটা কিছুদিন। আমরা বাঙালি, বাঙালিরা হুজুগে বিশ্বাসী। তো এই জিনিসটা 2 দিন 3 দিন, বড় জোর 2-3 মাস থাকবে। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলো, তোমার সারাটা জীবন পড়ে আছে। আত্মহত্যা করবা, তাতেও লাভ নেই, আত্মহত্যায় মুক্তি মেলে না। আত্মহত্যা সব সমস্যার সমাধান না, কিন্তু সব সমস্যার সমাধান হতে পারতো তুমি যদি সঠিক সময়ে পরিবার এবং সমাজের বিপরীত মুখ দাঁড়িয়ে তোমার ভালোবাসার মানুষটার হাতটা ধরতে, তাহলে তোমার জীবন আনন্দে ভরে যেত। আমি বলছি না যে ভালোবেসে বিয়ে করলে শুধু আনন্দ আনন্দই আছে, না। ভালোবেসে বিয়ে করলে মাঝে মাঝে একটু প্যারাও সহ্য করতে হয়। কিরকম প্যারা? দেখো, তুমি বিয়ের আগে তোমার বউয়ের সাথে যখন ভালোবাসা করেছো বা প্রেম করেছো, খুব মিষ্টি মিষ্টি রোমান্টিক কথা বলছো, কিন্তু একটা পর্যায়ে যখন বিয়ে করছো, সংসার করছো, তখন দিন দিন এই রোমান্টিকতা থাকে না। যেটা আমার সাথে হয়েছে, আমার ওয়াইফের সাথে প্রায় এ নিয়ে আমার ঝামেলা হয়, যে তুমি বিয়ের আগে কত সুন্দর কথা বলতে, এখন বলো না। আসলে পুরুষ মানুষের সময়টা এক একটা সময় এক এক রকম। কারণ
সংসার হওয়ার পরে যখন সংসারের দায়িত্ব যখন কাঁধে আসে তখন বিভিন্ন কর্মের সঙ্গে পুরুষ মানুষের জড়িত থাকতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা-বসা করতে হয়। যার জন্য সময় মতো ওই পরিবারকে টাইম দেওয়াটাই আসলে টাফ হয়ে যায়। সেখানে তো রোমান্টিক কথা বলাটা একটু ডিফিকাল্ট। তারপরেও আমি যে রোমান্টিক কথা বলতে পারছি না হয়তো আমার ব্যস্ততার কারণে। আমার ব্যস্ততা একটু বেশি তাই বলতে পারেন। কিন্তু আপনি বলবেন, ভালোবাসার মানুষের হাত ধরে একটু রোমান্টিক কথা বলে দেখুন না, জীবনের পরিপূর্ণ তৃপ্তি পাবেন। এবার বলবো ৩ নাম্বার একটা পয়েন্ট, ভালোবাসার মানুষকে আগলে রাখা। এটা হচ্ছে একজন প্রেমিকের সবথেকে বড় দায়িত্ব। সেই ভালোবাসার মানুষটা যে শুধু আপনার ওয়াইফে হবে তা না। সেই ভালোবাসার মানুষটা হতে পারে আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ভাই এবং আপনার কাছের কোনো বন্ধু বা আত্মীয়স্বজন। প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে মানুষটা নিতে পারে সেই হচ্ছে মহান মানুষ। সেই হচ্ছে মহৎ মানুষ, সে মহৎ মনের মানুষ। তো আমরা যেহেতু ভালোবাসা টপিক নিয়ে আলাপ করছিলাম তো ভালোবাসার মানুষের কাছেই যাই। আপনি যখন সেই মেয়েটিকে বিয়ে করলেন, সেই মেয়ের সারা জীবনের মানে আমৃত্যু পর্যন্ত বা যতদিন আপনার সাথে সে সংসার করবে, ইভেন যারা ভালোবেসে বিয়ে করে তারা কিন্তু চায় যে সারা জীবন সংসারটা করার জন্য, যতই বাধা বিপত্তি আসুক। তো আমি মনে করি যে সেই আমৃত্যুকাল পর্যন্ত সেই মেয়ের দায়ভার আপনার উপরে। এবং এইখানে আপনাকে আপনার আসল পরিচয়টা দিতে হবে। আপনি কখনোই কোনো অবস্থাতেই আপনার সেই ভালোবাসার মানুষটা, আপনার সেই আদরের মানুষটা, সেই স্নেহের মানুষটাকে মানে রাগান্বিত স্বরে কথা না বলার চেষ্টা করবেন। এবং তার দেখভালের যে দায়িত্বটা, ভাত কাপড়ের যে দায়িত্ব সেটা আপনি তো নিয়েছেন। এবং মাঝে মাঝে তার মন ভালো মানে হয় না যে একসময় একই ঘরে থাকতে থাকতে বা একই জায়গায় থাকতে থাকতে আমরা বোরিং ফিল করি। তো মাঝে মাঝে আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটু ঘুরতে যাবেন, একটু আশেপাশের পরিবেশ দেখাবেন এবং দেখবেন যে এই ছোট্ট ছোট্ট এই চাওয়া, এই ছোট ছোট শখ যদি আপনি তারা পূরণ করেন, সেই মানুষটা অনেক হাসি খুশি থাকবে। এবং একটা সময় আপনার নিজের কাছেই আপনার অনেক বড় প্রাউড ফিল হবে যে আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, সেই মেয়েকে আমি আমার পরিবার, সমাজ সবার বিরুদ্ধে যেয়ে তাকে বিয়ে করেছি এবং আলহামদুলিল্লাহ আমি তাকে সুখে রাখতে পারছি। এই 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 চিন্তা ভাবনা যখন আপনার মনের মধ্যে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মানে যে কি বলে ওটাকে, আপনি একজন সফল পুরুষ, আপনার পুরুষ জীবন সফল। এবার বলি আপনার শ্বশুর বাড়ির কিভাবে আপনি তাদেরকে মাথা উঁচু করে তাদের সামনে দাঁড়াবেন। দেখেন, মানুষ সারা জীবন বেকার থাকে না। বেকার ছেলের সঙ্গে সাধারণত কোনো মেয়ের বাবা মা বিয়ে দিতে চায়ও না। তো ওই বেকারত্ব আসলে সারা জীবন মানুষের তো থাকে না। মানুষ কোনো না কোনো কর্ম করে, কিন্তু সেই কর্মটা আপনাকে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে যে আমি যে কর্মে আছি এটাকে 100% দেয়ার। আপনি যদি সঠিক রাস্তায় থাকেন, আপনি যদি হালাল পথে ইনকাম করেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই নিরাশ করবেন না। এবং এই হালাল পয়সায় আপনি একদিন না একদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াবেন। এবং সেই সময় হবে কি আপনার শ্বশুর বাড়ির লোকজন যারা আপনাকে একসময় ছোট চোখে দেখতো তারাই আপনাকে সিংহাসনে বসিয়ে রাখবে। দুটি কারণে, এক হচ্ছে আপনার সততা এবং দুই যদি তারা দেখে যে আপনি তাদের মেয়েকে তাদের সেই প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন, আপনি তাদের মেয়েকে খুবই ভালো জায়গায় রাখছেন, খুব ভালো অবস্থানে রাখছেন, আপনার কাছে তাদের মেয়েটা খুব সুখে আছে। এসব দেখার পরে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক। এটা আমি চাই বা আপনিও চান যে আমার সন্তানরা ভালো থাকুক। তো আপনার সন্তান যখন অন্যের কাছে ভালো থাকবে, অন্য যে আপনার সন্তানকে ভালো রাখবে এটা দেখার পরে আপনি তাকে আপনি নিজেই তাকে সম্মান করেন। তো সেইখানে যদি আপনি আপনার শ্বশুর আপনার স্ত্রীকে পূর্ণ মর্যাদা এবং ভালো একটা জীবন
তাকে গিফট করতে পারেন বা উপহার দিতে পারেন, তাহলে দেখবেন যে শ্বশুর বাড়ি থেকে আপনার